দুলিও ছিলেন বাফুফের শর্ট লিস্টেড কোচ। যে ১১ জন কোচের নাম সংক্ষিপ্ত তালিকায় রেখেছিল বাফুফে, তার মধ্যে টমাস ডুলি একজন। এই জার্মান মার্কিন কোচ ফিলিপাইনকে তিনি এফসি এশিয়ান কাপে নিয়েছেন। এশিয়ায় কাজ করার তার অভিজ্ঞতা আছে। বাফুফে যেহেতু চেয়েছিল, এই গায়ানাকে তিনি টানা জিতিয়ে চলেছেন। নতুন চ্যালেঞ্জ নিতে পদত্যাগ করছেন গায়ানা থেকে। নতুন চ্যালেঞ্জটা কি? নতুন চ্যালেঞ্জটা কি বাংলাদেশ দলে আসার চ্যালেঞ্জ? বাংলাদেশ দলের কোচ হচ্ছেন কে? নানা জল্পনা কল্পনা এখনো শেষ হয়নি। নানা নাম শুনছি আমরা, অনেক হাই প্রোফাইল কোচের নাম শুনছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্মরণকালের সেরা একটা চ্যালেঞ্জের মধ্যেই মনে হয় পড়েছে কোচ নিয়ে, বিশেষ করে হেড কোচ দিয়ে। হেড কোচের নাম তারা এখনও ঘোষণা করতে পারেনি, কয়েকবার পিছিয়েছে। সবশেষ 15ই মে তারা ডেডলাইন দিয়েছে যে 15 মের মধ্যে তারা ঘোষণা করবে। এর মধ্যে আমরা অনেক নামই শুনলাম। অ্যান্তোনিও হেই থেকে শুরু করে ক্রিস কোলম্যানের নামটা অনেক 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 জোরালোভাবে এলো। এরপরে মাঝে রোজারিও মিকেলের নামও শোনা গেল। কোচের নাম ঘোষণা করার আগে আরেকটি নাম বেশ সামনে এসে গেছে, সেটাই হচ্ছে টমাস ডুলি। এই জার্মান মার্কিন কোচ এখন গায়ানার জাতীয় দলের কোচ ছিলেন তিনি সর্বশেষ। তিনি পদত্যাগ করেছেন। ডুলির পদত্যাগের পর তার নামটা নিয়ে আমরা বেশি আলোচনা এখন বেশ সামনে এসেছে এই কারণেই, ডুলিও ছিলেন বাফুফের শর্ট লিস্টেড কোচ। যে ১১ জন কোচের নাম সংক্ষিপ্ত তালিকায় রেখেছিল বাফুফে, তার মধ্যে টমাস ডুলি একজন। এই জার্মান মার্কিন কোচ খুবই হাই প্রোফাইল কোচ। তার কেরিয়ারটা যদি আমরা একটু ফিরে তাকাই, তিনি যুক্তরাষ্ট্রের বা আমেরিকার হয়ে তিনি ওয়ার্ল্ড কাপ খেলেছেন। আমেরিকার হয়ে তিনি অনেকগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন। তিনি ছিলেন 98 ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন, আমেরিকার ক্যাপ্টেন ছিলেন 98 ওয়ার্ল্ড কাপ, ফ্রান্সে যে বিশ্বকাপটা হয়েছিল। এরপর তার যে দীর্ঘ ক্লাব কেরিয়ার, তিনি জার্মানিতে খেলেছেন দীর্ঘ সময়, সেখানে বুন্দেসলিগা জিতেছেন। উয়েফা কাপ জেতার তার রেকর্ড আছে। সে তার ক্লাব কেরিয়ারটা যেমন স্ট্রং, ইন্টারন্যাশনাল কেরিয়ারটা যেমন স্ট্রং, আবার কোচ হিসাবে তার অনেক ভালো কেরিয়ার। তিনি খুবই হাই প্রোফাইল কোচ। একসময় আমেরিকার অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন। পরবর্তীতে তিনি ধাপে ধাপে বিভিন্ন দলের হেড কোচ হয়েছেন। সবচেয়ে বিগ সাকসেস, এফসি ফিলিপাইনকে তিনি এফসি এশিয়ান কাপে নিয়েছেন। এশিয়ায় কাজ করার তার অভিজ্ঞতা আছে। বাফুফে যেহেতু চেয়েছিল, এশিয়াতে কাজ করার যাদের খুব ভালো ধারণা আছে এমন কোচ যেহেতু বাফুফে খুঁজছিল, ডুলির মধ্যে সেই বৈশিষ্ট্য বা সেই গুণ আছে। ডুলির কেরিয়ারটা অনেক স্ট্রং, খুবই উজ্জ্বল। আমেরিকার হয়ে ক্লাব কেরিয়ার, আবার কোচিং কেরিয়ারে তিনি সবশেষ যে গায়ানাতে তিনি যে কোচ হিসেবে কাজ করেছেন, হেড কোচ হিসাবে, গায়ানা থেকে তিনি বেশি দিন হয় নাই, গত বছর তিনি দায়িত্ব নিয়েছিলেন। গায়ানাকে তিনি টানা জিতিয়ে চলেছেন। গায়ানা যে কয়েকটা ম্যাচ খেলেছে, গত 5-6টা ম্যাচের মধ্যে মনে হয় ম্যাক্সিমাম ম্যাচই গায়ানা জিতেছে। তো এই বছর গায়ানা কোনো ম্যাচই হারে নাই, সব ম্যাচই গায়ানা জিতেছে এই ডুলির কোচিংয়ে। মানে ডুলির ইন্টারন্যাশনাল কোচ হিসাবেও খুব ভালো সুখ্যাতি আছে। 64 বছর বয়সী এই কোচ, তার একটা খুব ভালো রেপুটেশন আছে শৃঙ্খলা নিয়ে। শৃঙ্খলার ব্যাপারে তিনি ছাড় দিতে এক চুল ছাড়েন না। কিন্তু একটা ঘটনাও আছে, গায়ানার স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে তার কিছুটা ঘটনা ঘটেছিল। তো গায়ানার স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে কিছুটা দ্বন্দ্ব তার একটু বিতর্কের জন্ম দিয়েছিল। তবুও তার রেপুটেশনটা খুবই ভালো। তিনি একসময় ইয়র্গেন ক্লিন্সম্যানেরও অ্যাসিস্ট্যান্ট ছিলেন। এশিয়াতে তার যে সাকসেস, তার যে অভিজ্ঞতা, এটা হয়তো বাবুকে খুব উদ্বুদ্ধ করছে। আর তিনি 9 মাসের দায়িত্ব ছাড়ার সময়, গায়ানার 9 মাসের হেড কোচ থাকার পর তিনি ছেড়ে দেওয়ার পর তিনি কারণ হিসাবে বলেছেন তিনি নতুন চ্যালেঞ্জ নিতে পদত্যাগ করছেন গায়ানা থেকে। নতুন চ্যালেঞ্জটা কি? নতুন চ্যালেঞ্জটা কি বাংলাদেশ দলে আসার চ্যালেঞ্জ? যদিও এটা আমরা আনুষ্ঠানিকভাবে আসলে এখনো যেহেতু কোনো পক্ষেই বলেনি, না ডুলি বলেছেন না বাফুফে বলেছে। ডুলি আবার নাও হতে পারে। এত নাম আমরা গত 1 মাস 1.5 মাসে শুনলাম, এত হাই প্রোফাইল কোচের নাম। আসলে শেষ পর্যন্ত যে কে হবেন, আমরা খালি দুয়ে দুয়ে চার মেলাচ্ছি, নানা লজিক দিয়ে অনেকভাবে অনেক নাম বলার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি বাফুফেও খুব কঠিন একটা পরীক্ষার মধ্যেই পড়েছে। বাফুফের নীতি নির্ধারকরা একটা বেশ কঠিন সিদ্ধান্ত তাদেরকে নিতে হচ্ছে, একটা বড় সিদ্ধান্ত নিতে হচ্ছে। এই কারণেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিদ হল, তিনি হয়তো তাকে অনেক কিছু মেলাতে হচ্ছে। প্রথম যে চ্যালেঞ্জটা হচ্ছে বেতন, স্যালারি, পারিশ্রমিক। এইটা বাংলাদেশের মতো একটা দেশে একটা হাই প্রোফাইল কোচ আনলে তার যে পারিশ্রমিকটা দিতে হবে, তা দেওয়ার সক্ষমতা বাফুফের আছে কিনা। এই কারণে তারা এরই মধ্যে বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়ে তারা গেছেন, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। ক্রীড়া প্রতিমন্ত্রীর সহায়তা পাওয়ার একটা আশ্বাসও তারা পেয়েছেন। আমরা দেখেছি মিডিয়াতেও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন বেশ ভালো তারা সহায়তা করতে তারা ইতিবাচক বলেছেন। আরও নানা স্পন্সর যারা আছে বাফুফের, নানা মাধ্যম দিয়ে তারা বাফুফের চেষ্টা করছে একটা ভালো মানের কোচ আনতে, যে খরচটা আছে তারা যেন বহন করতে পারে। এখানে আর একটা জটিলতা হচ্ছে যে হাই প্রোফাইল কোচে আপনি আনতে চাইবেন,
তারা কিন্তু একা আসেন না, তাদের একটা টিম থাকে, তার অ্যাসিস্ট্যান্ট কোচ থাকে, তার কোচিং স্টাফে বা চেঞ্জিং রুমে তার অনেক মেম্বার থাকে, ডাগ আউটে যে তাদের যে মেম্বার তারা একসঙ্গে একটা প্রফেশনাল টিম হিসাবে কাজ করে। তো যে কোনো দলে তারা যখন দায়িত্ব নেন তারা পুরো টিমটায় আসতে চান, কারণ কাজটা প্রফেশনালি করতে হয় এবং টিমের সাকসেস অনেক কিছু তার দায়ভার নিতে হয়। তো এই জন্য তারা একটা টিম হয়েই কাজ করেন। কারণ আপনি শুধু হেড কোচ আনলেন, অ্যাসিস্ট্যান্ট কোচ নিলেন বাংলাদেশ থেকে বা আর অন্যান্য কোচ নিলেন বাংলাদেশ থেকে, কোনো কারণে তিনি সাকসেস হতে পারছেন না, সেক্ষেত্রে পুরো দায়ভার যাচ্ছে হেড কোচের উপর। তখন হেড কোচ সেই দায়ভার যদি নেবেনই, তাহলে তার মতো সে কাজ করতে চাইবেন। এটাই হাই প্রফেশনাল কোচদের ক্ষেত্রে আমরা দেখি, সারা ওয়ার্ল্ড ওয়াইড এই প্র্যাকটিসটা হয়। তো এই যে পুরো কোচিং স্টাফ আনতে গেলে তার যে খরচ, সেটাও বাফুফের সক্ষমতা আছে কিনা। আবার এমন কোচ বিষয়টা বাফুফেও দেখবে বাংলাদেশের যে কালচার সেটার সঙ্গে মানিয়ে নেওয়া। আবার দ্বিতীয় কথা হচ্ছে তাদের ফ্যাসিলিটিস এসব তো আছে, তারপরেও একটা অদৃশ্য অলিখিত রীতি আছে, সব ফেডারেশনই তার কোচের উপর একটা নিয়ন্ত্রণও চান, একটা নিয়ন্ত্রণও চায় যে কোচ আমাদের কথাও শুনবে কিনা, বাবা বাফুফের নীতি নির্ধারকদের কথাও ঠিকঠাক মতো শুনবে কিনা, এরকম একটা কিন্তু অদৃশ্য একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আমাদের সংস্কৃতিতে আছে বা অনেক দেশেই আছে। তো এই বিষয়টাও বাফুফেকে ভাবতে হচ্ছে, সব মিলিয়ে সব যোগ বিয়োগ করে তবেই তাদের একটা কোচ ঠিক করতে হচ্ছে, এবং সেটা বেশি দিন কিন্তু নেই। জুনে বাংলাদেশ যাবে ইউরোপে খেলতে সান মেরিনোর সঙ্গে, তার আগে তাদের হেড কোচটা সিলেক্ট করতে হচ্ছে। তো বেশি দিন সময় নেই। 12ই মে যখন ডুলি পদত্যাগ করেছেন গায়ানা থেকে, টমাস ডুলি, বাফুফে ঠিক তার দুদিন পরে চাচ্ছেন একটা কোচের নাম ঘোষণা করতে। সেই কোচের নামটা কে হবেন তা আমাদের জানতে অপেক্ষার আরও একটু করতে হচ্ছে। যেহেতু গায়ানা থেকে তিনি নতুন চ্যালেঞ্জ নিয়ে এই নামটি দেখছি, বাফুফের সংক্ষিপ্ত তালিকায়ও আবার আছেন এই টমাস ডুলি, গায়ানা থেকে মাত্র যিনি রিজাইন করলেন। তাহলে শর্টলিস্টেড থাকা এই কোচের গন্তব্য কি তবে বাংলাদেশ? আমরা আরেকটু অপেক্ষা করি। ডুলি যদি হন, সেটিও একটা খুব ভালো চয়েস হতে পারে। খুবই হাই প্রোফাইল কোচ, তার ক্যারিয়ারও খুব সমৃদ্ধ, ক্লাব ক্যারিয়ার আমি যেটা বললাম, ইন্টারন্যাশনাল কোচিং ক্যারিয়ার, এমনকি নিজেও তিনি খুব ভালো খেলোয়াড় ছিলেন, ভালো ম্যানেজার হিসাবেও তিনি বেশ ভালো, তার সুখ্যাতি আছে যারা তারা চেনে। তো এখন দেখা যাক কে হন কোচ। আমাদের অনেক নামই আমরা শুনছি, ডুলি, কোলম্যান, অ্যান্টনি হেই, শেষ পর্যন্ত কাকে বেছে নেয় বাফুফে, আমরা 15 মে যদি ঘোষণা করে বাফুফে, আমরা জানতে পারবো সেদিনই।